আচ্ছা ঠিক আছে, ওকে। চলো আজকে আমরা জাহাঙ্গীরনগর ভার্সিটির 24-25 সালের কোশ্চেন সলভ করব, ঠিক আছে, ম্যাথ পার্টটা সলভ করব, ঠিক আছে। ইতিমধ্যে তোমরা দেখবো হচ্ছে খুলনা ভার্সিটির আমরা কোশ্চেন সলভ করছি, তো আজকে হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটি সলভ করব, ওকে। তো ঢাবিরও সলভ করছি, সেটা কিন্তু তোমরা দেখে ফেলতে পারো, ওকে। তো জাহাঙ্গীরনগর ভার্সিটিতে দেখবা অনেক সেট আসে, অনেকগুলা কোশ্চেনের সেট হয়, 10-12টার উপরও হইতে পারে, ঠিক আছে। তো আমরা আজকে সেট 2টা সলভ করব, ঠিক আছে। তো চলো আমরা দেখার চেষ্টা করি সেটগুলোতে কি কি কোশ্চেন আসছে, ওকে। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা বলছে কি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। তাহলে এটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। হ্যাঁ, এখন তোমরা যারা লিমিটেড চ্যাপ্টারটা পড়ছো দেখবা এটা একদম ডিরেক্টলি একটা ফর্মুলা, তাই না? তো এটা আমাদের কি হয় বলতো, এক্স্যাক্টলি কি হয়ে যায় বলতো, ই হয়ে যায়, ঠিক আছে। তো এটার অ্যান্সার কিন্তু আর সলভের কিছু নাই, জাস্ট একটা ফর্মুলা মনে রাখলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারছো। তো এটার অ্যান্সার কত আমাদের, জাস্ট এক্স্যাক্টলি কি ই। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড কোশ্চেনটা দেখো কি বলছে। সেকেন্ড কোশ্চেনটা বলছে হচ্ছে কি, সেকেন্ড কোশ্চেনটা আমাদের ধরো বলেছে হচ্ছে একটা সরলরেখার কথা বলছে, y ইকুয়ালস টু x ইকুয়ালস টু y প্লাস x প্লাস y ইকুয়ালস টু 5, আর এটা কি y ইকুয়ালস টু আচ্ছা, আর এটা বলছে তোমার, আরেকটা বলছে ধরো y মাইনাস এক্স ইকুয়ালস টু 1। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এক্স অক্ষের সমান্তর রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী হইতে হবে এবং সেটা কি এক্স অক্ষের সমান্তর হইতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি জানো, প্রথম কাজ হচ্ছে এই দুটা সমাধান করা, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো সমীকরণের সমাধান করব, দেন সেই ছেদবিন্দু দিয়ে আমার একটা রেখা যাবে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে, ওকে। তাহলে আমরা চলো সলভ করি। তাহলে আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। তাহলে কি বলছে যে আমাদের সমীকরণ দুটো আমরা একটু লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0, হ্যাঁ, 1 নম্বর সমীকরণ। আর এটা হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, ওকে। তাহলে এই দুটো সমীকরণকে আমরা জাস্ট কি যোগ করলে হয়ে যায়, ঠিক আছে। তাহলে 1 প্লাস 2 যদি করো তাহলে আমি পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে গিয়ে 2y মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে। তো আমরা জাস্ট সিম্পলি এভাবে যোগ করে ফেলতে পারি। তাহলে y এর ভ্যালু কত পাবো, 2y হচ্ছে 6, তাহলে y এর ভ্যালু হচ্ছে আমাদের 3, হ্যাঁ। আচ্ছা, আর y এর ভ্যালু যদি 3 হয় তাহলে সুতরাং আমার x কত হবে, x হচ্ছে কি আমাদের y মাইনাস 1, তাহলে আমাদের কত হবে 3 মাইনাস 1, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে আমাদের 2, ওকে। তাহলে আমরা যে ছেদবিন্দুটা আমাদের বলা আছে কোশ্চেনে, বা যে ছেদবিন্দুগামী বলছে এই যে এটা, হ্যাঁ, তাহলে এই বিন্দুটা কত আমাদের, এই বিন্দুটা হচ্ছে আমাদের কত 2,3, ওকে। আচ্ছা, তাহলে এখন এমন একটা রেখার সমীকরণ বের করতে বলছে যেটা হচ্ছে কি আমার এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয় ভাইয়া, এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা ওই সমীকরণটাকে বলি কি y ইকুয়ালস টু একটা ধ্রুব সংখ্যা, ধরো y ইকুয়ালস টু a হইতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওকে। আচ্ছা, এখন বলো তাহলে এই রেখাটা তোমার বলছে কি আবার এই বিন্দু দিয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করব, 2,3 দিয়ে এটাকে সিদ্ধ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি 2,3 দিয়ে এটা সিদ্ধ করি তাহলে কি y এর ভ্যালু আসবে কত, 3, অর্থাৎ a এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। অর্থাৎ আমরা a এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত পাবো, y ইকুয়ালস টু 3, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে কি আমার বলতো এক্স অক্ষের সমান্তরাল, আবার কি এই ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কত, y ইকুয়ালস টু 3। তাহলে আমরা দেখবো এখানে কোথায় আছে অ্যান্সার, আমাদের 2 এর হচ্ছে অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম দুইটা কোশ্চেনের সলভ। এখন আমরা 3 নাম্বারটা করব। তাহলে দেখো 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 3 নাম্বার কোশ্চেনটা আমাদের বলছে যে sec x ফাংশনটির মৌলিক পর্যায় কত, ঠিক আছে। তো sec x cos x tan x এগুলার আমাদের মৌলিক পর্যায় কত হয় তোমরা কি জানো সবাই, এরকম একদম মুখস্থ একটা পড়া, ঠিক আছে। তাহলে একদম আমাদের এই সবার মৌলিক পর্যায় হচ্ছে কি, আমাদের মৌলিক পর্যায় হচ্ছে জাস্ট পাই, হ্যাঁ। তাহলে আমরা জানি কি sec x এর sec x তো, তাই না, sec x এর মৌলিক পর্যায়, ঠিক আছে, মৌলিক পর্যায় হচ্ছে পাই, ঠিক আছে। আর sin x cos x এগুলো হচ্ছে 2π হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা কি sec x এর মৌলিক পর্যায় হচ্ছে কত, পাই জানি, এজন্য আমাদের অ্যান্সার কত হবে, ডিরেক্টলি বলতে পারবো পাই, ঠিক আছে। এরকম সবার কিন্তু একটা মৌলিক পর্যায় আছে, sec x আছে, তোমার cos x আছে, tan x আছে, সবারই একটা মৌলিক পর্যায় আছে, একটা ফর্মেট আছে এরকম যে a তোমার a না, এরকম ভাবে না, তোমার sin
তোমার এ এক্স প্লাস বি তোমার টু দি পাওয়ার এন এমন যদি কিছু থাকে, তাহলে এর মৌলিক পর্যায় কত হয়, এর মৌলিক পর্যায় এরকম একটা ফরম্যাট আছে, এর মৌলিক পর্যায় তোমার কত হয় 2π/a হয় এরকম, ঠিক আছে, এরকম কিছু একটা হয়। এখন আবার ডিপেন্ড করে এন কি জোড় না বিজোড়, সেটার উপর বেস করে কি তোমার এটা হচ্ছে কি আমার জোড়ও হতে পারে, সরি এখানে হচ্ছে 2π অথবা পাই বসতে পারে, এই এন এর উপর ডিপেন্ড করে। এন যদি জোড় হয় তখন এটা মনে হয় পাই হয়, আর এন যদি বিজোড় হয় তখন হচ্ছে মনে হয় আমার 2π হয়, এরকম আমার এগুলো হচ্ছে চেঞ্জ হয়। তো তোমাদের কি রাখতে হবে, তোমাদের মৌলিক পর্যায়ের কনসেপ্টগুলো তোমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এইটার অ্যান্সার তাহলে কত আমাদের পাই। ওকে, এরপর আমাদের পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন আমাদের বলছে হচ্ছে কি, পরের কোশ্চেন আমাদের বলছে হচ্ছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান কত। খুবই সিম্পল একটা কোশ্চেন, তাহলে আমরা সলভ করে ফেলি। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, ওকে, তাহলে আমাদের কত আসবে, এটা কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ডাইরেক্ট ফর্মুলা, তাই না? তাহলে আমরা যদি বসাই তাহলে tan ইনভার্স আমাদের হাফ প্লাস আমাদের কত আসে, সরি আমি ফর্মুলা ভুল বসিয়েছি, ওকে, তাহলে কি হাফ প্লাস 1/3 1 মাইনাস 1/2 ইন্টু 1/3, জাস্ট ইট, হ্যাঁ, ওকে। তাহলে আমি যদি এটাকে সলভ করি যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে আমাদের কি ওই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের উপরে আসবে কত, উপরে আসবে মনে হয় 5/6, আর এখানেও কত আসবে 5/6। আমি যদি এলসিএম করি, আমি তাড়াতাড়ি করছি একটু, তাহলে এটা কত আসবে, যদি দেখো একই জিনিস তাহলে ডিভাইড হলে কত আসছে বলো তো 1 আসে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে π/4, ঠিক আছে। তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে কত π/4, তাহলে অ্যান্সার কত এটার π/4 হবে, π/4, ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে π/4। আচ্ছা ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। তো আমাদের পরের কোশ্চেনে বলছে, দেখো পরের কোশ্চেনে বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে 2 মাইনাস √3 এবং মূলদ্বয়ের গুণফল বলা আছে কত আমাদের বের করতে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের দেখো কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণ, ধরো ax² প্লাস bx প্লাস c, ঠিক আছে। তাহলে এর যদি মূল হয় তোমার আলফা আর মূল যদি হয় বিটা, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল কত হয় আমাদের -b/a মাইনাস b/a, আর মূলদ্বয়ের গুণফল কত হয় শুধু c/a হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই না? এখন তুমি বলতে পারো যে এখানে তো একটা মূল আছে, তাহলে আরেকটা মূল কোত্থেকে আসবে, আমাদের কিন্তু আরেকটা মূল বের করা যায়, সেটা কি, সেটা হচ্ছে খুবই সিম্পল। আমরা জানি যে অবাস্তব ও অমূলত মূল সব সময় জোড়ায় জোড়ায় এবং অনুবন্ধী আকারে আসবে, তার মানে কি দেখো এটা কিন্তু একটা কি অবাস্তব মূল, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই অবাস্তব মূলটা আমার কি আসবে বলতো জোড়ায় জোড়ায় আসবে, অর্থাৎ একটা মূল যদি হয় তোমার 2 মাইনাস √3, তাহলে আরেকটা মূল কি মাস্ট বি কি হবে, এটার অনুবন্ধী ফরম্যাট আসবে, অর্থাৎ 2 প্লাস √3 এমন কিছু একটা আসবে, মাস্ট বি, ঠিক আছে। তো এটা হচ্ছে সবসময় আমার কি এই ধর্মটা মেনটেন করে। ওকে, তাহলে কি বলতো আমরা দুইটা মূল জেনে গেছি, এবার জাস্ট কি বলছে দেখো তো, মূলদ্বয় যদি আমরা জানি তাহলে কি গুণফলের সূত্র কি বলো, জাস্ট c/a, হ্যাঁ, তাহলে দেখো আমরা কিন্তু এখানে সমীকরণ পাচ্ছি না, তাই না? তাহলে আমরা জাস্ট কি করব, এই দুইটা মূলকে জাস্ট কি বলতো গুণ করতে পারি, এই দুইটা মূলকে জাস্ট কি গুণ করতে পারি, তাই না? তাহলে আমি তো দুইটা মূল জেনে গেছি, তাহলে মূল দ্বয়ের গুণফল কত হবে, মূল দ্বয়ের গুণফল হচ্ছে 2 প্লাস √3 2 মাইনাস √3, ওকে। তাহলে দেখো এটা কি a প্লাস b a মাইনাস b এই ফর্মেট, তাহলে কি আসবে 2² মাইনাস √3 তার হোল স্কয়ার, ওকে, তাহলে 4 মাইনাস 3, তাহলে কত আসে 7, তাহলে আমাদের কি বলতো আমাদের মূলদ্বয়ের গুণফল হচ্ছে 7, ঠিক আছে, তাহলে মূলদ্বয়ের গুণফল হচ্ছে 7, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের বলা যায় হচ্ছে কি 5 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ e⁻x 1/x মাইনাস 1/x², হ্যাঁ, এটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত এটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এইটা যদি সলভ করতে যাই, এটা কিন্তু তোমাদের কাছে একটু লেন্দি মনে হইতে পারে, বাট এটা লেন্দি না, হ্যাঁ, এটা খুব সিম্পল একটা কোশ্চেন, তো আমরা দেখি এটা পারি কিনা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের আগে জানতে হবে ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলা কি, ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলা কি, ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলা হচ্ছে আমাদের কি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস তোমার কি ডিডিএক্স অফ ইউ মাইনাস তো এখানে গুণ বসে, হ্যাঁ,
ইন্টিগ্রেশন অফ আর dx আর এখানে ওভারঅল আবার dx, এই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার যদি কোনো দুইটা ফাংশন তোমার যদি এরকম গুণাকারে থাকে তখন ওই দুইটা ফাংশনের গুণফলের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা আমরা বলি কি গুণনের সূত্র, হ্যাঁ, বা এটাকে আরেকটা ভাষায় বলে মনে হয় অংশায়নের সূত্র, এরকম একটা কিছু আছে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি এই যে এটার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাবো। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটু কোশ্চেনটা তুলি। তাহলে e টু দি পাওয়ার x 1 by 1 minus x minus 1 by 1 minus x whole square এমন কিছু একটা। ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন বের করতে বলছে। ঠিক আছে, এখন তুমি দেখলে একটু দেখলে এটা যদি ভালো করে খেয়াল করো দেখবে এখানে কি দুইটা ইউভি আছে। আমরা দুইটা ইউভির ফর্মেটে একটু লিখে ফেলি, এই যে এটা মাইনাস মাইনাস এইটা। ঠিক আছে, দুইটা ইউভি ফর্মেট কিন্তু একটু খেয়াল করে দেখলেই বুঝে যাবে। ওকে, এখন কথা হচ্ছে এই দুইটা ইউভি করলে কিন্তু অনেক লেন্দি হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা বইয়ের ম্যাথ। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে আমরা কি করতাম জানো, আমরা যে কোনো একটার ইউভি অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, যে কোনো একটা ইউভি অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, এটা চিন্তা করো কোনটার অ্যাপ্লাই করবা। যেমন ধরো এখানে এইটা হচ্ছে আমাদের, যেমন ধরো এখানে আবার একটু বলি যে এইটা একটা আমাদের ফাংশন, এইটা একটা ফাংশন, তাই না? এখন বলো আমাদের এই যে ই টু দি পাওয়ার এক্স আর এই দুই ই টু দি পাওয়ার এক্স কিন্তু সেম বলা যায় দুইটা ইউভির মধ্যে। তাহলে আমরা এখন দেখবো যে এই দুইটার ভিতরে কাকে ডিফারেন্সিয়েট করলে কাকে পাওয়া যায়। যেমন ধরো এইটাকে যদি ডিফারেন্সিয়েট করে আমরা যে দেখবো কিন্তু এটা পাওয়া যাবে। তুমি একটু মনে মনে এক পাশে ডিফারেন্সিয়েট করতে পারো যে ddx অফ 1 by 1 minus x। দেখো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো দেখবা এই টার্মটা পাবা। হ্যাঁ, দেখবা কি আসবে এখানে, ধরো আমার কি 1 minus x, হ্যাঁ, এরকম পাওয়ার বলা যায় -1। হ্যাঁ, এরপর যদি তুমি ডিফারেন্সিয়েট করো দেখবো হচ্ছে -1টা সামনে আসবে আর এটার পাওয়ার কি 1 কমে যায় না, তাই না? তাহলে এটা কত আসবে -2 আসবে, অর্থাৎ -1 ডিভাইড বাই 1 minus x হোল স্কোয়ার এমন কিছু একটা আসতেছে, তাই না? তার মানে কি বলতো, আমি এই যে ফার্স্টেরটাকে ডিফারেন্সিয়েট করে পরেরটা পাচ্ছি। ঠিক আছে, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে কি করবা, তাহলে জাস্ট এই পার্টটার এখন কি করবা, এই পার্টটার এখন ইউভি করবা, ওই পার্টটা ইউভি করবা না। তোমাকে এটা সবসময় খেয়াল করতে হবে যে কোন পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে কোন পার্টটা আসতেছে। এখন ধরো এইটাকে ডিফারেন্সিয়েট করে যদি এইটা পেতাম তাহলে আমি কি করতাম, এইটার ইউভি করতাম। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমি কি করব, জাস্ট এইটার ইউভি অ্যাপ্লাই করব, তারপর দেখবো কি বাই এনি চান্স কোনোভাবে এই ফর্মেটটা অ্যাপ্লাই করার পর দেখা যাবে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা চেষ্টা করি। তাহলে আমরা লিখবো কি ইন্টিগ্রেশন অফ আচ্ছা আমরা এই ইউভি ফর্মুলাটা এখন ইউজ করবো। ঠিক আছে, যেখানে এই যে এইটা হচ্ছে আমার ধরো এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমাদের ইউ, এই যে এখানে দেখো ফর্মুলা অনুযায়ী। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার কি আসবে, ইউটা দেখো সামনে লিখেছি, তাহলে ইউটা সামনে আসবে। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তাহলে ভি তাহলে e টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা মাইনাস তাহলে মাইনাস কি ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স। দেখো সরি ডিডিএক্স অফ ইউ বলছে এখানে, ডিডিএক্স অফ ইউ, তাহলে ইউটা কত বলতো, এই যে এটা কি ইউ ধরছিলাম, তাই না? তাহলে আমি এটা লিখে ফেলি ডিডিএক্স অফ 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স। ওকে, আচ্ছা তারপর হচ্ছে কি আমার ইন্টিগ্রেশন অফ আবার কি ভি ডিএক্স, তাহলে ভি কত ছিল ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এবার থার্ড ব্র্যাকেট একটা, তারপর আবার ডিএক্স। ওকে, এখন জাস্ট আমি এটা ক্যালকুলেট করবো। হ্যাঁ, আচ্ছা আমার কিন্তু ওই সাইডে কিন্তু ওই টার্মটা আগের টার্মটা আছে। হ্যাঁ, ওটা ভুলে যাওয়া যাবে না। ওকে, এটা ভুলে যাওয়া যাবে না। ওকে, শেষ। আচ্ছা এখন দেখো আমি যদি এবার একটু সলভ করি, একটু হিজিবিজি হয়ে গেছে, আমরা যদি এটাকে সলভ করি দেখবা এমন কিছু আসবে যে এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স এমনই থাকতেছে, তাই না? কারণ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়। হ্যাঁ, আচ্ছা আর এই পাশে দেখো এইটার কিন্তু ডিফারেন্সিয়েশন আমি একটু আগে করে ফেলছি, এই যে এইটা। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে ডিরেক্টলি বসাতে পারি। তাহলে আমি যদি বসাই তাহলে দেখো এই পার্টটার ভ্যালু দেখো এখানে মাইনাস সামথিং আছে, তাহলে আমার এখানে কি চিহ্ন প্লাস হয়ে যাবে আর ইন্টিগ্রেশন চিহ্নটা থাকবে আর 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এমন কিছু একটা হবে। হ্যাঁ, আচ্ছা আর এই পার্টটা কিন্তু আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এক্সই থাকতেছে। ঠিক আছে, আর লাস্টের ডিএক্সটা ডিএক্সই থাকবে। ওকে, আচ্ছা আর এই পাশে এটা যা আছে লিখে ফেললাম। ঠিক আছে, ওকে এখন তোমরা যদি একটু খেয়াল করো দেখবা এই যে সেকেন্ড টার্ম আর এই যে থার্ড টার্ম দেখো এক্স্যাক্টলি সেম। তাহলে কি হবে বলো তো, এই দুটো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি বলো তো অ্যান্সারটা, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, আর আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে সবসময় একটা কি কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, তাহলে আমি কি করবো একটা সি অ্যাড করব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এখন দেখবো আমরা কোন অপশনের সাথে এই অ্যান্সারটা মিল পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এটা দেখে ফেলি। তাহলে আমাদের তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি 1 মাইনাস এক্স,
তাই না? তাহলে এই যে প্রথমটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, দেখো এটা তো ডিভাইড চিহ্ন, তাই না? তাহলে এটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, এই যে এটাই আমাদের কি ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স প্লাস সি, এই ফর্মেটে আছে, ঠিক আছে? অন্যগুলো কিন্তু স্কোয়ার, এটা কিন্তু আবার গুণ আকারে আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা কি হচ্ছে, পরের কোশ্চেনটা বলা আছে কি এই সমীকরণটা কি নির্দেশ করে। হ্যাঁ, খুবই সিম্পল, এই সমীকরণটা কি নির্দেশ করে। হ্যাঁ, তাহলে এখন বলো এই সমীকরণটা কি নির্দেশ করে। এটার জন্য আমরা কিন্তু জানি একটা কনিক্সের সমীকরণ তোমার যে কোনো সমীকরণ নির্দেশ করতে পারে, সেটা কি বৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, ঠিক আছে? আবার একজোড়া সরলরেখা হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা শর্তগুলো একটু লিখে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে, যে এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস কি 2h xy প্লাস 2gx 2fy প্লাস ইকুয়ালস টু প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয়, এটা হচ্ছে কি বলি আমরা একটা কনিক্সের সাধারণ সমীকরণ বলি। হ্যাঁ, এন্ড এই সাধারণ সমীকরণে তোমার শর্তগুলো জানতে হবে, যে কি এ আর বি যদি সমান হয় এবং এইচ যদি 0 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কি বৃত্ত, ঠিক আছে? তখন আমরা বলি সেটাকে বৃত্ত, ঠিক আছে? আবার যদি এমন হয় এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা যদি 0 হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলি? আমরা বলি পরাবৃত্ত, ঠিক আছে? তখন আমরা বলি সেটাকে পরাবৃত্ত। হ্যাঁ, আরেকটা কি আমাদের 3 নাম্বার, সেটা কি এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা যদি 0 থেকে ছোট হয়, তখন আমরা বলি কি উপবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কি বলতো 4 নাম্বার, এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা যদি গ্রেটার দেন 0 হয়, তখন আমরা বলি সেটাকে অধিবৃত্ত। দেখো আমি সবগুলা শর্ত কিন্তু বলে ফেলছি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখবো? আমরা বলতো সব জায়গায় দেখতেছি কি বলতো এ বি আর এইচ এর মধ্যে একটা রিলেশন নিয়ে আসতেছে, এ বি আর এইচ, এ বি আর এইচ। তাহলে আমার প্রথম কাজ কি বলতো, এই সমীকরণের সাথে এই সমীকরণ কম্পেয়ার করব, তারপর এ বি এইচ বের করব, তারপর দেখবো কোন শর্তটা মিলতেছে। ওকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে দেখবো এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে এ কত দেখো তো, আমি একদম ডিরেক্টলি বলে দিই, এর সাথে এটা কম্পেয়ার করলে এ হচ্ছে 7, হ্যাঁ, আবার কি বি হচ্ছে কত বলতো আমার 7, হ্যাঁ। আচ্ছা, আর এইচ যদি কম্পেয়ার করো যে এটার সাথে, যে এই পার্টটা আর এই পার্টটা দেখো এইচ আছে কিন্তু, তাহলে এই যদি কম্পেয়ার করো, তাহলে দেখো তো কি লেখা যায়, 2h ইকুয়ালস টু কত -2, তাহলে এইচ এর ভ্যালু কত বলো তো -1, ঠিক আছে? তাহলে দেখো এ বি আর এইচ সবগুলোর ভ্যালু পেয়ে গেছি। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে, দেখো এটা কিন্তু হচ্ছে না, কেন? এটা কিন্তু এইচ 0 হওয়া লাগবে, অর্থাৎ এটা কি বৃত্ত হবে না, 100% শিওর, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই পার্টগুলো, এই যে জাস্ট এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটার ভ্যালু বের করবো। ওকে, তাহলে আমরা দেখি এইচ স্কোয়ার মানে হচ্ছে কি -1 তার হোল স্কোয়ার, হ্যাঁ, আর -7 × 7 অর্থাৎ কত দেখো তো -48। তার মানে কি এটা কি মাস্ট বি 0 থেকে ছোট, তাহলে কি আমরা বলবো এটা 0 থেকে ছোট, অর্থাৎ এই সমীকরণটা একটা কি বলতো, এই যে একটা কি অধিবৃত্তের, অধিবৃত্ত না কি একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করবে, ঠিক আছে? এই দেখো শর্তটা দেখো <0, এখানেও কি আমরা <0 পেয়েছি, তাইলে এটা কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর পরের কোশ্চেনটা দেখো কি বলছে, যে এই সমীকরণটি এই সমীকরণটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্স দিয়ে বলছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ার শর্ত কি, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটা কখন ব্যতিক্রম হবে, হ্যাঁ, তাহলে আমরা এটা শর্তটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, এখন তোমরা জেনে থাকবা যে একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী হয় যখন ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হয়, অর্থাৎ আমরা কি করবো, এটা নির্ণয়কের ভ্যালু বের করবো। তাহলে এক্স প্লাস 4, হ্যাঁ, আর এখানে কত -4x -4। ওকে, তাহলে আমি কি করবো বলো তো, এটা নির্ণয়কের ভ্যালু বের করবো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে নির্ণয়ক ধরে নিব, যে x + 4 -4 4x -4। ওকে, তাহলে এটা নির্ণয়কের ভ্যালু কি 0 ধরে নিব, ঠিক আছে? তারপর আমি দেখবো এটার কোন ভ্যালুর জন্য কি এটা ব্যতিক্রমী হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি, আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি না এইভাবে যদি গুণ করি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয়কের নিয়ম। আচ্ছা, তাহলে আমরা যদি সলভ করি এটা, আর এটা হচ্ছে কত +16 হয়ে যাবে। ওকে, ইকুয়ালস টু 0। ওকে, এরপর দেখো এটা কত আসে, এক্স স্কোয়ার -16 প্লাস হচ্ছে 16 ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে দেখো আমি কত পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে কি বলতো, এক্স এর ভ্যালু যদি সামহাউ 0 হয়ে যায়, তাহলে আমি বলবো কি এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো তো এখানে কি কোথাও সেই শর্তটা আছে? হ্যাঁ, তাহলে আমাদের কি 0 চলে আসে, তাই না? এক্স এর ভ্যালু 0 হয়, তাহলে হচ্ছে এটার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, কিন্তু এখানে বলছি কি ব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি, ঠিক আছে? ব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি, এনে বলছো 0 না। হ্যাঁ, আমার কি 0 না আসতেছে? হয়তো ব্যতিক্রমী লেখা, ব্যতিক্রমী এটা অব্যতিক্রমী হলে উল্টা হইতো, ঠিক আছে? আচ্ছা
তাহলে এই যে যেহেতু ব্যতিক্রমী হওয়ার শর্ত, তাহলে কি x ইকুয়াল টু 0 হওয়ার কথা, ঠিক আছে। আর কোশ্চেনে কিন্তু ব্যতিক্রম বলছে, যদি বলতো অব্যতিক্রমী তাহলে আমি বলতাম x নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমি কি, আচ্ছা আমি যদি x এর ভ্যালু 0 বসিয়ে দেখি তাহলে কি আসে, 4 4 একটু সলভ করে দেখি তো, এটা হচ্ছে গিয়ে আমার ব্যতিক্রমে হয় কিনা। হ্যাঁ 4 4 -16, হ্যাঁ +16, ঠিক আছে তো, হ্যাঁ ব্যতিক্রমী হচ্ছে, ঠিক আছে। তাহলে তাহলে কি x ইকুয়াল টু 0, ঠিক আছে, x ইকুয়াল টু 0 হলে কি এটা ব্যতিক্রমী হবে। হ্যাঁ, আর যদি কোশ্চেন আমি হয়তো প্রিন্টিং মিস্টেক করতে পারি, যদি এটা অব্যতিক্রমী বলতো তাহলে কি x ইকুয়াল টু 0 হতে পারবে না, অন্য যে কোনো কিছু হতে পারতো, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে আমরা পরের সলভে চলে যাই। পরের সলভটা হচ্ছে কি 9 নম্বর কোশ্চেন, যেটা কি আচ্ছা আচ্ছা দেখো আমাদের ভাইয়া বলেছে কি এটা কি অব্যতিক্রমী হবে। আচ্ছা তাহলে কি আমি এখানে হচ্ছে একটা ভুল হয়ে গেছিল, তাহলে এটা কি প্রিন্টিং মিস্টেক ছিল, কি অব্যতিক্রমী হবে, ঠিক আছে। তাহলে অব্যতিক্রমী হলে কি, যেটা আমি গেস করছিলাম, ঠিক আছে, যে এখানে x এর ভ্যালু যদি 0 হয় সেটা হচ্ছে ব্যতিক্রমী হবে, আর x এর ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, সেটা অব্যতিক্রমী হবে, অব্যতিক্রমী হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে কোনটা, তাহলে x এর 8 এর অ্যান্সার হচ্ছে কত, b হবে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কি 0 হইতে পারবে না, 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালু বসাও তুমি কি এটা অব্যতিক্রমী পাবা, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমরা কি 9 নম্বর কোশ্চেনটা সলভ করব। ওকে, তাহলে 9 নম্বর কোশ্চেনটা বলছে কি, দেখো ddx অফ sin ইনভার্স x স্কয়ার এর ভ্যালু কত, ঠিক আছে। খুবই সিম্পল একটা কোশ্চেন, চলো আমরা সলভ করি। তাহলে ddx অফ sin ইনভার্স x স্কয়ার, ঠিক আছে, এমন কিছু একটা। হ্যাঁ ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করতে পারি, এটাকে আমরা নর্মাল ফর্মুলায় ফেলা যায়, এটা ফেলা যায় না মনে হয়, তাই না। তাহলে আমরা কি করব, এইটা আছে, এটা মনে মনে x ধরে নিচ্ছি। তাহলে মনে মনে যদি এটাকে x ধরে নিই তাহলে এটা কি আসে, sin ইনভার্স x, অর্থাৎ 1/√1 - x স্কয়ার। আমাদের ফর্মুলাটা কিন্তু এইটা, আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, কিন্তু এইটা আমাদের অ্যাকচুয়াল x না, এই জন্য কি আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, বা এটাকে আমরা বলতে পারি চেইন রুলের সাহায্যে সলভ করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কত আসে, উপরে হচ্ছে 2x, নিচে হচ্ছে 1 - x⁴। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, তাহলে দেখি আমাদের কোনটার সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে 2x / 1 - x, অর্থাৎ কি আনসার হচ্ছে সি। ওকে, খুবই সিম্পল একটা সলভ। ওকে, আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের 3টা বিন্দু বলা আছে, 3টা বিন্দু একই সরলরেখায় বলছে কি অবস্থিত হলে আমাদের বলছে কি এই x আর y এর ভ্যালু কি বা বের করতে বলে না, x আর y এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন বলো, আমার যদি 3টা বিন্দু যদি আমাদের একই রেখার উপর অবস্থিত হয়, অর্থাৎ কি ওদেরকে কি বলে তখন, সমরেখ বলে। এখন সমরেখ হওয়ার শর্ত কি ছিল, সমরেখার শর্ত ছিল যে তোমার যে কোনো 2টা বিন্দু নিবা, সেই 2টা বিন্দুর হচ্ছে ঢাল, আবার এই 2টা বিন্দু নিবা, এই 2টা বিন্দুর কি হবে, ঢাল। তাহলে ঢাল দুই ক্ষেত্রে কি হবে, সেম হবে। তো এটা একটা করতে পারো, আর একটা করতে পারো কি, এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি তুমি 0 ধরতে পারো, ঠিক আছে। তাহলে ওইভাবে আমরা কি দুইটার যে কোনো একটা করলেই আমি এই অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, তাহলে চলো আমরা সলভটা করে ফেলি। তাহলে আমরা 3টা বিন্দুই কিন্তু আমরা জানি। হ্যাঁ, একটা হচ্ছে কি xy, একটা হচ্ছে গিয়ে 2,2, আর একটা হচ্ছে কত 3,3। ওকে, তাহলে আমি কি করবো, আমি ক্ষেত্রফল দিয়ে করতে আমার খুব ভালো লাগে, তো আমি ক্ষেত্রফল দিয়ে করতেছি, ঠিক আছে। তাহলে হাফ, তাহলে আমি কি করব, xy 2 2 3 3, আর এখানে xyটা আবার লিখতে হয়, তাই না, ইকুয়ালস টু হচ্ছে কত 0, তাই না। তাহলে এই 3টা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, তাহলে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে কত আসবে, 2x, আমার কত 6 হবে, প্লাস কত 3y, ঠিক আছে। ওকে, তারপর -2y + 6 প্লাস 3x। ওকে, তারপর দেখো আমি জাস্ট যদি একটু ক্যালকুলেশন করি, 2x তাহলে কত -x, এই যে 2x আর এই যে 3x, তুমি যদি এখান থেকে বিয়োগ করো -x আসবে। ওকে, তারপর 6 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর কত আসতেছে, প্লাস y আসতেছে জাস্ট, অর্থাৎ x আর y মনে সমান আসবে, অথবা এই যে x - y হচ্ছে কি 0। দেখো এই ফরম্যাটটা, দেখো আমি কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা, এই যে আমাদের অপশন কত বি, ঠিক আছে। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, আমাদের খুবই কমন একটা কোশ্চেন। হ্যাঁ ওকে, তাহলে আমরা 9 করে ফেললাম, 10 করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা এখন কত নম্বর করবো, 11 নম্বর কোশ্চেন করবো। ওকে, তাহলে 11 নম্বর কোশ্চেনটা বলছে কি, দেখো যে নিচের কোন বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে যে এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু
কোনটা সেটা তোমাদের যাচাই করতে বলছে, ঠিক আছে? খুবই সিম্পল। তাহলে আমরা কি করব? তাহলে আমরা খুব সিম্পলি এটা কিন্তু সলভ করতে পারবো। আমরা কিভাবে সলভ করতে পারবো? একটা কাজ হচ্ছে গিয়ে আমরা এই বিন্দুগুলো এখানে সিদ্ধ করতে পারি। যদি আমি দেখি যে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড যদি ইকুয়াল হয়, তখনই বলতে পারবো কি যে ওই বিন্দুটা ওই বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে? এইটা একটা করতে পারো, হ্যাঁ? তাহলে এটা খুব সিম্পলি করা যায়। ওকে, তাহলে আমরা কি করব? আমি জাস্ট প্রত্যেকটা বিন্দু এখানে বসাবো, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি দেখো তো, ফার্স্টে 0 0 দিয়ে করতে পারি। আচ্ছা, 0 0 দিয়ে কোনো লাভ নাই, কেন বলো তো? আমরা কিন্তু জানি যদি একটা বৃত্ত তোমার যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার কি সি থাকে না, অর্থাৎ সি 0 হয়। তাহলে মূল বিন্দুগামী হলে ওই বৃত্তের কি সি থাকে না, মানে অর্থাৎ কি সি এর ভ্যালু কি 0 হয়, অর্থাৎ কি 0 0 এখানে অ্যান্সার হবে না, ইম্পসিবল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখবো কি বলতো, আমরা এই 1 2 দিয়ে সিদ্ধ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 2 প্লাস কত 4। ওকে, তাহলে আমি একটু দেখি এটা কি আমার 0 আসে কিনা। হ্যাঁ, তাহলে আমার কত আসে এখানে 5 মাইনাস এখানে কত 8 10 প্লাস হচ্ছে গিয়ে আমার 4, তাহলে কত আসে দেখো তো -1 আসতেছে। অর্থাৎ এই বিন্দুটা এই বৃত্তের কি ভিতরে আছে। দেখো এটা কি লেস দেন 0 আসছে না? যদি লেস দেন 0 আসে তার মানে কি ওই বিন্দুটা, কোন বিন্দুটা আমি বসাচ্ছি বলতো? আমার 1 2 বসাচ্ছি, এই যে 1 2 বিন্দুটা। তাহলে এই 1 2 বিন্দুটি কোথায়? 1 2 বিন্দুটি বৃত্তের ভিতরে, ঠিক আছে? যদি লেস দেন 0 আসে আমার কি বৃত্তের ভিতরে, যদি গ্রেটার দেন 0 আসে তখন আমরা বলবো বৃত্তের বাইরে, আর যদি এক্স্যাক্টলি 0 আসে তখন আমরা বলবো সেটা বৃত্তের উপরে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাও কি পাচ্ছি না অ্যান্সার। ওকে, এরপর 1 1 দিয়ে সিদ্ধ করবো, তাহলে কত আসবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তারপর কত -2 ইন্টু 1 -4 ইন্টু 1 প্লাস কত 4। ওকে, তাহলে আমরা সলভ করি। তাহলে 2, হ্যাঁ এটা মনে হয়ে যাচ্ছে, দেখো এই যে 2 -2 প্লাস না -4 প্লাস 4, দেখো সব ক্যান্সেল আউট হয়ে কত আসতেছে 0, তাই না? তার মানে কি এই বিন্দুটা, কোন বিন্দুটা বলো তো? 1 1 এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের উপর অবস্থিত, এর জন্য কি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কি ইকুয়াল আসছে, অর্থাৎ আমরা এটার অ্যান্সার বলবো হচ্ছে 1 1, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা কি বলছে দেখো। পরের কোশ্চেনটা আমাদের বলছে কি যে এই একটা ত্রিকোণমিতিক সমীকরণ এর সাধারণ সমীকরণ কোনটা বা সাধারণ মান কোনটি। দেখো আমাদের cos থিটা ইকুয়ালস টু 1 বলা আছে, বলছে এর সাধারণ মান কোনটি। তাহলে আমরা কি লিখবো? cos থিটা ইকুয়ালস টু 1, এটা কিন্তু একদম ডিরেক্ট সূত্র এটা কিন্তু একটা ডিরেক্ট সূত্র, ঠিক আছে? যে cos থিটা যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে এর সাধারণ মান কত। ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি যে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে কত বলতে পারি। আচ্ছা, এটা তো ডিরেক্ট সূত্র আকারেই বলা যায়, তাই না? তাও আমি তোমাদের জন্য বলি, এটাকে বলা যায় কি 0 ডিগ্রি বলা যায়। cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাই না? আচ্ছা, এখন সাধারণ মান বলছে, তাহলে কি আমার কি এই 0 কিন্তু অ্যান্সার হবে না। হ্যাঁ, এটা আমাদের অনেকেই ভুল করতে পারি, কারণ কি এটা সাধারণ মান বলছে, ঠিক আছে? তাহলে এইটা যদি তুমি অ্যান্সার বসাও যে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে? এটা অ্যান্সার হবে না। তাহলে আমরা কি করব? সাধারণ মানের জন্য আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা আছে যে cos থিটা ইকুয়ালস টু কি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা cos থিটা ইকুয়ালস টু cos 0 ডিগ্রি হয় তখন আমাদের একটা ফর্মুলা ছিল যে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস কি আলফা, এরকম একটা সূত্র ছিল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা কি করবো বলতো, এই থিটার ভ্যালুটা বলো, এই আলফার ভ্যালুটা এখানে কত 0 ডিগ্রি না? এই আলফার ভ্যালুটি কত এখানে বলো তো? 0 ডিগ্রি। তাহলে তুমি যদি এটাকে বসিয়ে দাও তাহলে কত পাবা? 2n পাই আমার কত 0, অর্থাৎ কি থিটার ভ্যালু কত 2n পাই। তাহলে এটাই হচ্ছে কি ওর সাধারণ মান, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত? cos থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ এটা সাধারণ মান কত বলো তো? এই যে 2n পাই, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2n পাই। ওকে, ওকে, আচ্ছা দেখো আমরা একটু আগে একটা কোশ্চেন সলভ করছিলাম মৌলিক পর্যায় নির্ণয়, সেটা একটু ভুল করে ফেলছিলাম, ঠিক আছে? তাহলে চলো আমরা ওটা একটু সলভ করি। হ্যাঁ, আমরা দেখো মৌলিক পর্যায়ের যে কনসেপ্টটা সেখানে আমি এটা পুরোপুরি দেই নাই। হ্যাঁ, তো দেখো এই কোশ্চেনটা হচ্ছে আমরা আবার একটু সলভ করবো। দেখো এই যে sec x এর মৌলিক পর্যায় কত, আমি দেখো এখানে পাই দিয়েছিলাম, ঠিক আছে? তো পাই হবে না আসলে অ্যান্সার, তো আমরা দেখি এটা কিভাবে করা যায়, ঠিক আছে? তো এটার অ্যাকচুয়াল প্রসেসটা আসলে কি, তোমার সাইন তোমার টু দি পাওয়ার ax প্লাস বি, তারপর ধরো cos টু দি পাওয়ার ax প্লাস বি, তারপর ধরো sec টু দি পাওয়ার ax প্লাস বি, আর ধরো cosec টু দি পাওয়ার ax প্লাস বি। এদের সবার তোমার মৌলিক পর্যায় যদি আমরা বলি, হ্যাঁ, এটার মৌলিক পর্যায়ের জন্য শর্টকাট হচ্ছে কি এরকম, মৌলিক পর্যায় হচ্ছে কি তোমার কত হয়, মডুলাস অফ 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে x এর সহগ,
এক্স এর সহগ, ঠিক আছে। যখন আবার কি এখানে আবার একটা আছে, এখানে হচ্ছে যখন এই এনটা হচ্ছে যে পাওয়ারটা, এই পাওয়ার যখন হচ্ছে তোমার কি বিজোড় হবে, ঠিক আছে। তাহলে পাওয়ারটা কি হবে বলতো, বিজোড় হবে। হ্যাঁ, তাহলে পাওয়ারটা আমাদের কি এখানে বিজোড় হইতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। হ্যাঁ, তাহলে এখানে পাওয়ারটা হচ্ছে আমাদের কি বিজোড়। ওকে, আচ্ছা, আবার আরেকটা ধরো, এখন যদি পাওয়ারটা জোর হয় তখন কিরকম হবে, তাহলে জোর হলে কি হবে, জোর হলে মৌলিক পর্যায়টা হবে তোমার এরকম, মৌলিক পর্যায়টা হবে তোমার মডুলাস, হ্যাঁ, থাকবে পাই, আর নিচে থাকবে কি এক্স এর সহগ থাকবে, জাস্ট এক্স এর সহগ, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কি, তোমার মৌলিক পর্যায় হবে কখন, এন যদি তখন কি জোর হয়, ঠিক আছে। তাহলে এইটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ট্যান কটেরটা কি হবে এটা একটু বলে দিই, ঠিক আছে। ট্যান কটেরটা কি হবে, তাহলে ট্যান টু দি পাওয়ার এন এ এক্স প্লাস বি, একই ফর্মেটে, ঠিক আছে। আর কট টু দি পাওয়ার এন এ এক্স প্লাস বি, তাহলে এর মৌলিক পর্যায়, ঠিক আছে। তাহলে এর মৌলিক পর্যায়, এর মৌলিক পর্যায়, ঠিক আছে। তাহলে এটা কত হবে, মডুলাস অফ পাই, হ্যাঁ, আর নিচে হবে এক্স এর সহগ সবসময়, ঠিক আছে। এটা আবার জোর বিজোড় ডাজন্ট ম্যাটার, তোমার সব সময় কি হবে, মডুলাস অফ পাই ডিভাইডেড বাই কি এক্স এর সহগ। ওকে, এখন তুমি একটু চিন্তা করো, আমার এখানে তাইলে এই যে এই দুটো জিনিস তুমি যদি মনে রাখতে পারো, তাহলে যে ফাংশনই আসুক না কেন পরীক্ষায়, তুমি সব সময় তাদের মৌলিক পর্যায়ে এক্স্যাক্টলি বলে ফেলতে পারবা, ঠিক আছে। তো এই জন্য কি এই জিনিসটা তোমার জেনে রাখা দরকার। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আবার জাহাঙ্গীরনগরে গতবার আসছে, মানে 2024-25 সালে আসছে, তাহলে কি 25-26 একটা চলে আসতে পারে, তো এর জন্য কি এটা একটু মনে রাখা দরকার। ওকে, তাহলে এখন দেখো আমাদের এখানে বলছি কি বলতো, sec x এর মৌলিক ফাংশন, সরি মৌলিক পর্যায় কত, তাই না। তাহলে এখন বলো sec x তাহলে কোন পর্যায়ে পড়তেছে বা কোন টাইপে পড়তেছে বলো তো, এই যে এই টাইপে পড়তেছে। তাহলে এখন বলো আমরা sec x কে যদি এই ফর্মেটে লিখতে চাই, তাহলে একটু দেখো সিম্পলি, ওর কিন্তু পাওয়ারও আসতেছে না, তাহলে পাওয়ার কত আমাদের এখানে হচ্ছে বিজোড় আসতেছে, তাহলে পাওয়ার বিজোড় হলে কি বলতো, ওই সবসময় কি 2 পাই হবে, ঠিক আছে। আর আমাদের কি x এর কোনো সহগও নাই কিন্তু, তাহলে এর মৌলিক পর্যায় মূলত কি লিখতে পারি, এর মৌলিক পর্যায়ে আমাদের কি ডিরেক্টলি হচ্ছে কি কত হবে 2 পাই, ঠিক আছে, 2 পাই, হ্যাঁ 2 পাই হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো, 2 পাই, x এর সহগ কত বলা যায় 1, তাহলে 2 পাই ডিভাইড বাই 1 কত হবে 2 পাই, ঠিক আছে। তাহলে এর জন্য আমাদের এটা অ্যান্সার হবে কি 2 পাই। ওকে, তাহলে অ্যান্সার লিখবো কত, এইটা আমাদের অ্যান্সার না, হ্যাঁ, এটা আমাদের ভুল হয়ে গেছিল, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি 2 পাই, 2 পাই। তাহলে 3 এর অ্যান্সার কত হবে 2 পাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনটা সলভ করব। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন 13। হ্যাঁ, তাহলে আমরা আগে 12 পর্যন্ত সলভ করেছিলাম, এবার কোশ্চেন 13 থেকে শুরু করছি। দেখো আমাদের বলছে কি এই অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমার এই অধিবৃত্তের দেখো আমার কিন্তু আমাদের আগে একটা সাধারণ ফর্মেটে নেওয়া উচিত, তাই না। তাহলে অধিবৃত্তটা আমার যে ফর্মেটে আছে সেটাকে আমি যদি সাধারণ ফর্মেটে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলতো, দুই পাশে 18 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি 18 দিয়ে ভাগ করছি, y² ডিভাইড বাই 12 ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। এখন তুমি বলো এইটা কিন্তু এখনো কি সাধারণ ফর্মেটে আসে না, কি লিখতে হবে বলো তো, নিচে x² ডিভাইডেড বাই কি 3√2 তার হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস আমার কি y² ডিভাইডেড বাই কি 3√2 তার কি হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1। অর্থাৎ তুমি যদি এটাকে সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করো, তাহলে কত পাবে বলো তো, a এর ভ্যালু কত পাবে বলো তো 3√2, আবার কি b এর ভ্যালু কত পাচ্ছ 3√2, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পাচ্ছি সমীকরণ থেকে। ওকে, এখন বলো আমাদের কি বলছে, আমাদের বলছে যে এর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন বলো অধিবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র কি, তাহলে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, ঠিক আছে। তাহলে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কি 2AE, এটা হচ্ছে আমাদের সূত্র 2AE, ঠিক আছে। তাহলে আমরা এটা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখবো, 2 ইন্টু a হচ্ছে কত 3√2, তাই না, আর e এর ভ্যালু কত √1² প্লাস b² বাই a², ঠিক আছে। এখন দেখো আমি a ও জানি b ও জানি, আমি এখানে বসিয়ে দিব, তাহলে কত 2√2 3, আর এখানে আসবে কত, এই দেখো এটা কিন্তু এটাও 18 এটাও 18, ভাগ করলে কত আসবে 1 + 1, অর্থাৎ 2√2 3, আবার এখানে আসতেছে √2, তাই না। তাহলে আমি যদি এগুলোকে সবাইকে গুণ করি তাহলে কত, এটা গুণ করলে 4, তাহলে 3 × 12, তাই না। তাহলে আমাদের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত আসতেছে 12 একক, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত 13 3, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এটা করে ফেললাম।
এখন দেখো পরের কোশ্চেনটা আমাদের কি বলছে, পরের কোশ্চেন বলছে একটি বুলেট একটি লক্ষ্যবস্তুতে 3 সেন্টিমিটার ভেদ করার পর তার বেগ অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, বুলেটটি আর কত দূরত্ব বা আরো কত সেন্টিমিটার পথ ভেদ করবে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা শর্টকাটে কিন্তু একদম সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে শর্টকাটটা কি তোমরা কি জানো? শর্টকাটে কি তোমরা জানো? আমি একটা শর্টকাট তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই কেসে এটা যদি তোমার অর্ধেক হোক যাই হোক না কেন সবসময় একটা শর্টকাট অ্যাপ্লাই করে করা যায়। সেটা কি, তোমার ধরো তুমি যে নতুন দূরত্বটা বের করতে চাও, যে আরো কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটাকে আমি বলতে পারি এস প্রাইম। আর আগের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, আচ্ছা, আর তোমার নিচে হচ্ছে কি এন স্কোয়ার মাইনাস 1 এরকম একটা ফর্মেট। ঠিক আছে, এখন এখানে বলতে পারো এন কি, এখানে এন হচ্ছে গিয়ে তোমার এই এন হচ্ছে গিয়ে তোমার ওই যে আমার বেগের কত অংশ অবশিষ্ট থাকতেছে সেটা হচ্ছে আমার এই এন এর একটা পার্ট। আমরা এরকম ভাবে বলতে পারি, ধরো এখানে বেগ অবশিষ্ট আছে কতটুকু, বেগ অবশিষ্ট আছে, বেগ অবশিষ্ট আছে কতটুকু বলো তো, আমাদের অ্যাকচুয়াল বেগের কি u/2 অংশ, তাই না, এরকম কিছু একটা, তাই না? তাহলে আমাদের বলো মোট বেগের কতটুকু অংশ অবশিষ্ট আছে, তাহলে কি হাফ ইউ এরকম ভাবে অবশিষ্ট আছে। তাহলে এই যে পোর্শনটা আসবে সেখানের 1/, এই যে এরকম ফর্মেটটা লিখছি না, এই যে 1/2, তাহলে এখানের এই পার্টটাকে আমরা বলবো এন, এই যে এই পার্টটাকে আমরা বলবো সবসময় এন, এই পার্টটাকে বলবো এন। তাহলে এখানে এর ভ্যালু কত জানো, এন এর ভ্যালু তাহলে কত 2। ঠিক আছে, তাহলে আমরা কত বসাতে পারি বলো তো, তাহলে এস প্রাইম ইকুয়ালস টু আগে গিয়েছে কতটুকু দূরত্ব 3 সেন্টিমিটার, তাহলে কি লিখবো 3 আর নিচে কত 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে আমাদের কত আসে বলো তো, আমাদের কত আসে 3 ডিভাইড বাই কত 3 আসে, অর্থাৎ আমাদের কি এস প্রাইম কত আসে বলতো 1 সেন্টিমিটার। অর্থাৎ অর্থাৎ আমাদের এই যে বুলেটটি 3 সেন্টিমিটার ভেদ করার পর আরো কতটুকু দূরত্ব যাবে বলতো, আরো 1 সেন্টিমিটার দূরত্ব যাবে। অর্থাৎ এটার অ্যান্সার কত হবে বলতো, অপশন এ। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমরা এইভাবে শর্টকাটে করতে পারি, আরো লেন্দি প্রসেস আছে যেটা তোমরা হচ্ছে ওই যে রিটেন পার্টে আসলে করতে পারো। ওকে, আচ্ছা, আমরা এখন এটা কিন্তু আরেকটু আমি যদি একটু চেঞ্জ করে দিই, যেমন ধরো এখানে যদি বলতো যে অর্ধেক না হয়ে যদি তোমার বলতো হচ্ছে 2/3 তোমার কমে যায় বা 2/3 বেগ হারায়, তখন তুমি কি করতা, এটা আমি তোমাদের একটু সলিউশন দিই, তাহলে তোমরা একটু বুঝবা এই ফর্মুলাটা কিভাবে কাজ করে। ধরো তোমাকে কোশ্চেনে বললো যে তোমার 2/3 বেগ হারাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার ধরো বেগ হারায় বললো, বেগ হারায় বললো ধরো 2/3 কার, আমাদের আদি বেগের। ঠিক আছে, তাহলে হারাচ্ছে কিন্তু, তাহলে বেগ অবশিষ্ট আছে কতটুকু বলতো, অবশিষ্ট বেগ সবসময় অবশিষ্ট লিখতে হবে। ঠিক আছে, অবশিষ্ট বেগ, তাহলে অবশিষ্ট বেগ কত বলতো 1/3 অফ ইউ, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট। তাহলে এই যে অবশিষ্ট বেগ এইটাকে দেখো এই ফর্মেটে লেখা যায় যে সবসময় কি 1/, এরকম ফর্মেটে লেখা যাবে। ঠিক আছে, তাহলে যখনই তুমি এরকম ভাবে লিখতে পারবা তখনই তখনই এই ফর্মেটটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে, বা এই যে এই নিচের যে থাকবে সেটাকে আমরা বলবো কি এন এর ভ্যালু। তাহলে এন কত হয়ে যাচ্ছে এখানে বলতো 3। তাহলে তুমি কি করবা, এই ফর্মুলাটা জাস্ট কি 3 স্কয়ার মাইনাস 1 বসাবা, আর আগের দুটো তো তোমার তো দেওয়াই থাকবে, তাই না? তাহলে এভাবে তুমি কি এটা সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরের কোশ্চেনে বলছে কি -2 জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। ঠিক আছে, জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। ঠিক আছে, তাহলে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। এখন দেখো আমরা কিন্তু জানি আর্গুমেন্ট কোনটাকে বলে, -2 হ্যাঁ, তাহলে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট আর মডুলাস কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। ঠিক আছে, তো আর্গুমেন্ট বলে হচ্ছে কোনটাকে, আমার থিটাকে বলা হয় আর্গুমেন্ট, তাই না, আর আর কে বলা হয়েছে কি ওই জটিল সংখ্যার মডুলাস বলে, তাই না। আমরা মডুলাসটা কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা বের করতে পারি, লাগতেছে না তাও আমরা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে আর হচ্ছে গিয়ে √x² প্লাস y², তাই না, তাহলে আমার কি -2 তার হোল স্কয়ার, আবার কি -2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে আমার কত আসতেছে, আমার এখানে কত আসতেছে 4 + 4 অর্থাৎ কি 8, অর্থাৎ কত 2√2, এটা হচ্ছে আমার মডুলাস। ওকে, এখন যদি আমরা আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট কি করব, tan ইনভার্স এভাবে লিখতে হয়, তাই না, আর্গুমেন্ট হচ্ছে। এখন বলো, এখন এই যে জটিল সংখ্যাটা এটা দেখো x এর ভ্যালু হচ্ছে -2, y এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, আমার 3 নাম্বার চতুর্ভাগে আছে। তাহলে 3 নাম্বার চতুর্ভাগে যখন থাকে তখন আর্গুমেন্ট বের করার সূত্র কি, tan ইনভার্স y/x মাইনাস কি বলতো, বা আমি কি ভুল লিখলাম, আমার হচ্ছে গিয়ে -π না এরকম কিছু, আচ্ছা মনে হয় একটু ভুল লিখছি, এটার ফর্মুলা হচ্ছে এরকম না, এটার ফর্মুলা হচ্ছে কি এখানে মনে হয় প্লাস হচ্ছে, এখানে মনে হয় প্লাস, আর এটা মনে হয় মাইনাস, এমন কিছু একটা। ঠিক আছে, এটা কি এরকম 3 নম্বর চতুর্ভাগ বলছে তো, তাহলে 3 নম্বর চতুর্ভাগ বলছে, তাহলে 3 নম্বর চতুর্ভাগ বললে আমরা এটা হচ্ছে ফর্মুলা লিখি না, হ্যাঁ চতুর্ভাগ বলছে, তাহলে আচ্ছা দেখো, তাহলে 3 নম্বর চতুর্ভাগে আমাদের θ3, তাই না, তাহলে θ3 আবার আমাদের জটিল সংখ্যার একটা হচ্ছে কি বলা যায় মুখ্য মান আছে, যেটা হচ্ছে কি মাইনাস এটা থেকে শুরু হয়ে θ
থিটার ভ্যালু হচ্ছে পাই হয়, এরকম কিছু একটা। হ্যাঁ, আচ্ছা এটা হয়, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার আর্গুমেন্টের একটা শর্ত আছে। তাহলে ওই অনুযায়ী আমাদের দেখো মাইনাস পাই থেকে আমার কি বড় হতে হবে, আবার কি শুধু পাই থেকে ছোট হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে, তাহলে তোমার আসবে হচ্ছে পাই প্লাস আসতো নর্মালি, তাহলে এটা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এমন কিছু একটা ফর্মুলা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এখন আমি জাস্ট কি করবো বলো তো, এইখানে আমি জাস্ট মানগুলো বসাবো। এখানে দেখো এই যে ওয়াই আর এক্স এর মান বসাবো, তাহলে কত আসবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, তাই না? ওয়াইও কত আমাদের, আমার হচ্ছে -2, এক্সও কত আমাদের -2। তাহলে আমি যদি বসাই তাহলে মাইনাস পাই প্লাস আমাদের কত আসে এখানে ট্যান ইনভার্স 1, অর্থাৎ আমাদের এখানে কত আসে, এখানে আমাদের আসছে হচ্ছে মাইনাস পাই প্লাস পাই বাই 4, অর্থাৎ আমার অ্যান্সার কত আসে -3 পাই বাই 4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখি অ্যান্সারটা মিলতেছে কিনা। আচ্ছা, অ্যান্সার তো এটা আসে নাই, তাহলে আমাদের কি নর্মাল ভাবে চিন্তা করতে হবে। অ্যান্সার তোমাদের সাথে মিলতেছে না, তাই না? তাহলে আমরা কি জাস্ট এটাকে জাস্ট প্লাস ধরে চিন্তা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি এটাকে প্লাস ধরে চিন্তা করতে পারি থার্ড চতুর্ভাগের জন্য, তাহলে পাই প্লাস পাই বাই 4, তাহলে আসবে কত 5 পাই বাই 4। ঠিক আছে, যদি তুমি তৃতীয় চতুর্ভাগের কথা চিন্তা করো তাহলে এইটা অ্যান্সার হবে। আর যদি জটিল সংখ্যার আর্গুমেন্টের একটা মুখ্য মান আছে, একটা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালটা হচ্ছে এরকম কিছু একটা, তাহলে এই প্রিন্সিপালটা যদি তুমি স্যাটিসফাই করো তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে এইটা। আর তুমি যদি এখানে প্রিন্সিপালটা স্যাটিসফাই না করো, নর্মাল ভাবে চিন্তা করো, তাহলে অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, তাহলে আমাদের অপশনে এই অ্যান্সারটা নাই, তাই আমরা কোনটা লিখবো বলতো, আমরা হচ্ছে এই অ্যান্সারটা লিখবো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি সি নাম্বার। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা হচ্ছে করবো 16 নম্বর কোশ্চেন। তাহলে 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, আমাদের 16 নম্বর বলছে কি 3 নিউটন বল আর 5 নিউটন বল, এই দুইটা বলের তোমার এই দুইটা মানের দুটি বল এক বিন্দুতে পরস্পর কি তোমার বিপরীত ভাবে বা বিপরীত দিকে ক্রিয়াশীল, তখন আমাদের বলছে কি যে উহাদের লব্ধির মান কত। খুবই সিম্পল একটা কোশ্চেন, তাই না? তাহলে এটা কত হবে বলো তো, আমরা যদি সিনারিটা আঁকতে চাই, তাহলে দেখো দুইটা বল একদম বিপরীত দিকে ক্রিয়াশীল, মানে কি এরকম ভাবে একটা কাজ করতেছে, একটা আর আরেকটার বলের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি এভাবে বলা আছে। তাহলে একটা যদি 5 নিউটন হয় আর একটা বলছে কি 3 নিউটন হচ্ছে এরকমটা, তাহলে এরা যদি পরস্পর বিপরীত ক্রমে বা বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কি চিত্রটা এমন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলি কি আর ইকুয়ালস টু কি ডিরেক্টলি কি পি মাইনাস কিউ, এরকম কিছু একটা। তাহলে যে বলটা বড় সেই বলটাকে আমরা আগে লিখবো -3, তাহলে অ্যান্সারটা কত বলো তো 2 নিউটন। শেষ, তাহলে এটা অ্যান্সার কত 2 নিউটন। হ্যাঁ, তাহলে উহাদের লব্ধির মান কত 2 নিউটন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে সিম্পলি কত 2 নিউটন। হ্যাঁ, অর্থাৎ অপশন এ। আচ্ছা, এরপর আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, পরের কোশ্চেনটা কি বলছে দেখো, এই নির্ণয়কের মান যদি 2 হয় বলছে কে এর মান কত। এই নির্ণয়কের মান যদি 2 হয় তাহলে কে এর মান কত। ওকে, তাহলে আমরা নির্ণয়কটা একটু লিখে ফেলি। ঠিক আছে, নির্ণয়কটা একটু লিখে ফেলি। তাহলে 1 1 1 1 2 4 আবার কি 1 3 কে, এমন কিছু একটা ইকুয়ালস টু কত বলো, নির্ণয়কের ভ্যালু তো 2 বলছে, আমি জাস্ট এটাকে সলভ করব। ঠিক আছে, এবার সলভ করলে কি আসে দেখো, আমরা কি পাচ্ছি 1 আর 2 কে -12 প্লাস না -1 আবার কত 4 4 হবে না এখানে, তাহলে কত আসবে k -3 প্লাস 1 4 -2। ওকে, জাস্ট এটা সলভ করলে যে ভ্যালুটা আমরা পাবো k এর ভ্যালু, সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে আমি কত পাবো এখানে 2k -12 পাবো। ওকে, এখান থেকে পাবো -k প্লাস 3, এখান থেকে পাবো জাস্ট 2। ঠিক আছে, তাহলে আমি যদি এটা সলভ করি তাহলে পাবো এখান থেকে শুধু k, এখান থেকে আসতেছে -12 আর আসতেছে -12, ওখানে গেলে 12 মাইনাস হচ্ছে আমার কত 5, তাহলে কে এর ভ্যালু আসতেছে আমাদের 7, কে এর ভ্যালু আসতেছে আমাদের 7। ওকে, আচ্ছা তাহলে কে এর ভ্যালু আসতেছে আমাদের 7, এই হচ্ছে আমাদের অপশন সি। ওকে, আমি কি ভুল করলাম কোথাও? না, আশা করি ভুল হয় না। ওকে, তাহলে আমরা কে এর ভ্যালু 7 পেয়েছি। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। পরের কোশ্চেনটা দেখো কি বলছে আমাদের বলছে যে ইন্টিগ্রেশন অফ 1/3√x এটার ভ্যালু কত, ইন্টিগ্রেশন অফ 1/3√x এটার ভ্যালু কত। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা যদি সলভ করি ইন্টিগ্রেশন অফ 1/3√x আর dx। ওকে, তাহলে এইটাকে আমরা যদি সলভ করতে চাই আমরা কি লিখবো, 1/3কে সামনে নিয়ে আসবো আর এটাকে লেখা যায় কি হতো বলো তো x⁻½ আর dx, তাই না? এটা কিভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা জাস্ট কি আমরা x⁻n এর ফর্মুলা ইউজ করব, অর্থাৎ কি x⁻½ প্লাস 1 ডিভাইডেড বাই কি -½ প্লাস 1। তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে কত পাবো
এখান থেকে মাইনাস হাফ, মানে এখান থেকে শুধু হাফ থাকে, উল্টে যাবে, তাহলে 1/3 ইন্টু 2, আর এখানে আসবে শুধু হাফ, ঠিক আছে? তাহলে কত আসবে 2/3 রুট ওভার এক্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার, প্লাস সি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 2/3 রুট এক্স, হ্যাঁ, প্লাস সি। তাহলে অ্যান্সার হচ্ছে কত 2/3 রুট এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে ডি নাম্বারটা। না 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 2/3 হবে না, এটা না, এটা না, এটা না। তাহলে আমরা কি এটা 3 নাম্বারটা দেখো 2/3, এটা √3 ছিল, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার না, 2/3 রুট এক্স প্লাস সি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা বলছে কি যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা হলো, তার ভ্যালু বের করতে বলছে, তাই না? তাহলে আমরা দেখো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাস ধরবো, তারপর সেটা দ্বারা অঙ্কিত যে আমরা বৃত্তটা পাচ্ছি, সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করতেছে সেটা আমাদের বের করতে বলছে। ওকে, খুবই সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি লাগবে বলো তো? আমাদের আগে বৃত্তের সমীকরণ লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের একটা সূত্র আছে, খলিফার সূত্র বলি আমরা, আজিজুর রহমান খলিফা, তার একটা সূত্র আছে। সেটা কি, আমার যদি এরকম একটা বৃত্ত হয়, আমার বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, হ্যাঁ, বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, এরকম একটা বিন্দু, এরকম একটা বিন্দু, যেটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস, যেটার উপর কি কেন্দ্র অবস্থিত, তখন আমরা যদি আমরা বিন্দুগুলোকে এরকম ভাবে লিখি যে x1 y1 আর x2 y2, তখন আমার ওই বৃত্তের সমীকরণটা কি হয়? ওই বৃত্তের সমীকরণ হয় এরকম x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সমীকরণটা, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এখন তুমি বলো, আমাদের কিন্তু কি আমার প্রান্ত বিন্দুগুলো দেওয়া আছে, বিন্দুগুলো আমরা কি জানি, এটা হচ্ছে ধরো x1, এটা y1, x2 y2, জাস্ট বসালেই হয়ে যাবে। তাহলে কত আসবে x মাইনাস 0, x মাইনাস 2, আবার কি y মাইনাস প্লাস 1, y মাইনাস 3, দ্যাটস ইট। ওকে, জাস্ট এটাকে সলভ করলেই চলে আসবে, হ্যাঁ? তাহলে আমাদের কত আসতেছে x স্কোয়ার মাইনাস 2x y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি জাস্ট গুছিয়ে লিখি বা একটু সাজিয়ে লিখি, তাহলে কত আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তারপর কত আসছে মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এখন বলো, এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কি g আর f, মানে কেন্দ্রের স্থানাঙ্ক আর c, এগুলো কি বের করতে পারবো না? আমি যদি সেটা বের করি তাহলে আমাদের কত আসবে বলো তো? আমরা যদি মাইনাস g আর মাইনাস f বের করি, তাহলে আমাদের কত আসবে মাইনাস জি মাইনাস এফ, হ্যাঁ? তাহলে আমাদের কত আসে, আমাদের কেন্দ্র চাই নাই, তাও আমরা মাইনাস জি মাইনাস এফ বের করছি, এটা কত 1 আসবে, আর এটা 1 আসবে, ঠিক আছে? তাহলে আমাদের বলছে কি এক্স অক্ষের কর্তিত অংশ, এক্স অক্ষের, তাহলে এক্স অক্ষের কর্তিত অংশের পরিমাণ কি, এক্স অক্ষের কর্তিত অংশ, তাহলে এটা সূত্র কি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাই না? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দেখো আমি জি জানি, 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 অর্থাৎ প্লাস 3, অর্থাৎ কি এখানে বলো তো, এখান থেকে 2 আসতেছে, এখানে 2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত বলো তো 4। আরে কি করলাম, ওকে, অ্যান্সার আসবে কত আমাদের 4, হ্যাঁ, অ্যান্সার আসবে আমাদের 4। ওকে, তাহলে এটার অ্যান্সার কত পাচ্ছি আমরা 4, আশা করি অ্যান্সার আমাদের আছে এখানে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কত নাম্বার 19 নাম্বার কোশ্চেন সলভ, হ্যাঁ? আচ্ছা, একটু নিচে নেমে গেছে নাকি? আচ্ছা, ওকে, আচ্ছা, আমি জানি না কিভাবে নামছে, ওকে, আমরা পরে দেখতেছি ব্যাপারটা। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের পরে কি 20 নাম্বার কোশ্চেন, আর 2টা কোশ্চেন আছে, তাহলে মোটামুটি যে কোশ্চেন সলভ শেষ। ওকে, লাস্ট কোশ্চেন বলা যায় এখানে আমাদের বলছে কি, আচ্ছা, এই কোশ্চেনটা একটু আগে ছিল না? এই কোশ্চেনটা একটু আগে ছিল, এই কোশ্চেন একটু আগে ছিল। আরে আমি কোশ্চেন কি ডাবল তুলে ফেলছি? না, আমার তো এত ব্রেন খারাপ না। এই যে 16 নম্বর কোশ্চেন, বিপরীত দিকে ক্রিয়া করে 16 নম্বর কোশ্চেন আর 20 নম্বর কোশ্চেন কি সেম হয়ে গেছে? ওকে, আচ্ছা, দেখো 16 আর 20 এখানে সেম চলে আসছে, তাহলে আমরা কি 20 নাম্বার করা লাগতেছে না? ওকে, আমি তাহলে পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, দেখো পরের নাম্বার কোশ্চেন কি বলছে, দেখো এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় করো, অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে। চলো আমরা অক্ষের সমীকরণটা সলভ করে ফেলি। তাহলে কি বলছে, y স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 11 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কি করবো বলো তো, একটা সাধারণ সমীকরণে কনভার্ট করবো, তারপর এটা আমরা অক্ষের সমীকরণ বের করবো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো,
আমরা লিখবো হচ্ছে গিয়ে y² প্লাস 4y আর এখান থেকে 6x মাইনাস 11, তাহলে আমাদের কত আসে y প্লাস 2 তার হোল স্কোয়ার, তারপর দুই পাশে আমরা 4 নিয়ে আসবো। ওকে, তাহলে আমার কত আসতেছে y প্লাস 2 তার হোল স্কোয়ার, কত আসে 6x মাইনাস 7, তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে 6x মাইনাস 7/6। ওকে, এমন কিছু একটা, ঠিক আছে। তাহলে আমি কত পাচ্ছি y প্লাস 2 তার হোল স্কোয়ার 4 ইন্টু আমাদের আসতেছে কত 3/2, এমন কিছু একটা আসতেছে। এই হচ্ছে আমাদের সাধারণ সমীকরণের ফরম্যাট। হ্যাঁ, তাহলে সাধারণ সমীকরণের ফরম্যাট যদি পেয়ে যাই, তাহলে আমরা বলতো অক্ষের সমীকরণ কি জানি? অক্ষের সমীকরণ হচ্ছে সিম্পলি, আমরা কিন্তু জানি এই ধরো y² = 4ax, তাহলে অক্ষের সমীকরণ কি হয়? অক্ষের সমীকরণ এই ক্ষেত্রে আমরা বলি কি, এই y = 0 হয়, তাই না? তাহলে আমাদের কি হবে বলতো, আমরা কি লিখবো y প্লাস 2 = 0 বলবো। এইটাই হচ্ছে আমাদের কি অক্ষের সমীকরণ। ঠিক আছে, অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? y প্লাস 2 = 0। দেখো আমাদের অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে অপশন 2। ওকে, আচ্ছা এবার দেখো 22 নম্বর কোশ্চেন, যেটা লাস্ট কোশ্চেন বলা যায় এখানে। সেটা হচ্ছে কি কত? সেটা হচ্ছে গিয়ে x = 3 প্লাস 2y, x = 3 প্লাস 2y আর y = 3 মাইনাস 2y। তাহলে বলছে x² কত, x² প্লাস x ইন্টু y প্লাস কি y² বের করতে বলছে। খুবই সিম্পল একটা কোশ্চেন। তাহলে আমরা দেখো এটা কিন্তু দেখো এই দুটো জটিল সংখ্যা কিন্তু আসলে কি পরস্পর অনুবন্ধী। তাহলে আমরা কি জানি? আছে কোশ্চেন? আচ্ছা লিখে ফেলতেছি তাহলে বহুপদীর। আচ্ছা লিখে ফেলতেছি একটু পরে। তাহলে আমাদের কি এই দুটো সমীকরণ যদি আমাদের থাকে, তাহলে এই দুটো সমীকরণ কিন্তু পরস্পরের কি অনুবন্ধী আমার সংখ্যা বা অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে তখন আমরা কিন্তু জানি যে তোমার দুটো জটিল সংখ্যা যদি পরস্পর অনুবন্ধী হয়, ঠিক আছে, তাহলে আমরা এদের গুণফল আর যোগফল কি পাবো জানো? একটা বাস্তব সংখ্যা পাবো। গুণফল আর যোগফল কি একটা বাস্তব সংখ্যা পাবো। দেখো তাহলে এই দুটাকে তুমি যদি যোগ করো, দেখো তো কি আসতেছে। এই দুটাকে তুমি যোগ করো, একদম ডিরেক্টলি বলে দিচ্ছি, যোগ করলে কত আসে বলো তো 6, আর গুণ করলে কত আসবে দেখবা, গুণ করলে আসবে 3² প্লাস 2², অর্থাৎ কত 9 4 13। খুব সিম্পলি কিন্তু এবারে বলা যায়। হ্যাঁ, আমরা জাস্ট কি করছি বলতো, আমরা যোগ করছি আর গুণ করছি। এই গুণফল আর যোগফল সবসময় কি বাস্তব সংখ্যা হবে। ওকে, এখন জাস্ট আমি এটা সলভ করি। তাহলে আমাদের কি লাগবে বলতো, x² প্লাস কি xy প্লাস কত আমার y²। তাহলে x² মানে কি, এই যে আমার 3 প্লাস 2y এর হোল স্কোয়ার, তাই না? এটা আর ওইখানে আমার কত আসতেছে xy কিন্তু আমি পেয়ে গেছি বলো তো, এই যে এই দুটোর গুণফল পেয়ে গেছি। গুণফল কত 13, তাহলে 13 বসাবো। ওকে, আর y² কত 3 মাইনাস 2y তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাও আমি হোল স্কোয়ার কিন্তু ইজিলি করে ফেলতে পারি, তাই না? তাহলে যদি সলভ করি তাহলে কত 9 প্লাস 6 6 গুণে 12, তাহলে 12y প্লাস কি 2i², অর্থাৎ -2। একটু তাড়াতাড়ি করছি, প্লাস 13 আবার কি 9 মাইনাস 12i মাইনাস আবার কত 2 আসবে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি সলভ করি, দেখো এইটা ক্যান্সেল আউট, আর আমি যদি সবগুলো যোগ টোগ করে ফেলি তাহলে কত 9 9 18, 18 আর 13 হচ্ছে তোমার কত 31, 31 থেকে 4 গেলে কত 27। অ্যান্সার কি আছে না? তাহলে কত 9 9 18, 18 আর 13 তো 31ই তো, 3² 9, 3 9 12, এটা তো লাগতেছে না। ও 2, আচ্ছা 2, এই যে ভুল করছি, এখানে ভুল করছি কেমন বলো তো, 2i² তো 4 হবে, মানে 2 এর স্কোয়ার করতে ভুলে গেছি। তাহলে এটা কত বলো তো আমার 4 4 8। হ্যাঁ, তাহলে আমাদের কত আসতেছে এখানে দেখো তো, এখানে আসতেছে হচ্ছে আমাদের 31, সবগুলো যোগ করলে -8, অর্থাৎ কত 23। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি আমাদের 23। তাহলে অ্যান্সারটা কত পাবো আমাদের 22 নাম্বার অপশন। অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে কি বি। ওকে, এখন আমাদের আচ্ছা এখানে হ্যাঁ, তাহলে বল কোশ্চেনটা কত আরেকটা। আমাদের যে কোশ্চেন এখানে 20 নম্বর কোশ্চেনটা হচ্ছে সলভ দেওয়া হয় না, তাই আমি লিখে ফেলতেছি। ওকে, 3x² প্লাস x প্লাস 2, দুটো মূল আছে আলফা বিটা, মানে এটা দুটো মূল আছে। হ্যাঁ, এই তো দুটোর মূল হচ্ছে আলফা বিটা। 1 প্লাস আলফা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কত অপশন -1/2 ওকে, সমস্যা না, লাগবে না। তাহলে দেখো এটা একটা আমাদের বলছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বলছে কি এটা দ্বিঘাত সমীকরণ হবে মনে হয়, তাই না? = 0 হবে, তাই তো? হ্যাঁ,
হ্যাঁ, তাহলে দেখো এই একটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মূল দেওয়া আছে আলফা বিটা, তাহলে তোমাকে বের করতে বলছে 1/α প্লাস 1/β ইকুয়ালস টু কত। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু জানি কি এটা একটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তখন আমার কি মূলের সাথে সহগের একটা সম্পর্ক থাকে। আমি সেটা একটু তাড়াতাড়ি করে লিখে দিই যে সেটা কি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয় এবং তার দুইটা মূল যদি আলফা বিটা হয় তখন কি মূলের সাথে সহগের সম্পর্ক কি এইটা -b/a, আর কি আলফা বিটা হচ্ছে তোমার কি c/a। ওকে, এই হচ্ছে আমাদের সূত্রটা। আমি এখন দেখো তো এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে কত পাবো আলফা প্লাস বিটা, তাহলে কত পাবো দেখো এই সূত্র আমি এই যে এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করছি, তাহলে কত আসবে -x এর সহগ আমাদের কত তোমার 3 যেটা নিচে আসবে, আর y এর সহগ কত এখানে তোমার 1, তাহলে কত -1/3, এটা হচ্ছে আলফা বিটার ভ্যালু। আর আলফা বিটা কত আসবে, আলফা বিটা হচ্ছে কত জাস্ট 2/3, জাস্ট কত 2/3। ওকে, এখন দেখো খুব সিম্পল কিন্তু এই কোশ্চেনটা, জাস্ট কি করে জানো আমি এই দুটোকে ভাগ করে দিব তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কি এটা 1, এটা কত দেখো 2, তাহলে আমি কি লিখবো আলফা প্লাস বিটা ডিভাইড বাই হচ্ছে কত আলফা বিটা। এন্ড কেন ভাগ করবে জানো, এটার ভাগ করলে কি দেখো 1/α প্লাস 1/β চলে আসছে, অর্থাৎ এই দুটার ভাগফলের অ্যান্সারটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ -1/3 আর এখানে কত 2/3, অর্থাৎ কত -½ ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে আমরা কত পেলাম অ্যান্সার বলতো আমার -½ অর্থাৎ এটা হচ্ছে আমরা খুব সহজে কিন্তু করতে পারছি। হয়তো অন্যান্য অপশনগুলো কি +½ ছিল 0 বা এরকম কিছু একটা, ওকে ওকে সমস্যা নেই, আমরা অ্যান্সারটা বুঝতে পেরেছি আশা করি। ওকে, তো আমার মোটামুটি পুরো তোমার সেট 2 এর সবগুলো কোশ্চেনের সলভ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আমি যদি সময় পাই তাহলে অন্যান্য সেটের কোশ্চেনগুলো সলভ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষার জন্য শুভকামনা রইল, আর আশা করি এটার ফিজিক্সের কোশ্চেনও তোমাদের আলাসান ভাই সলভ দিবে, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।